ভারত গণতান্ত্রিক দেশ, যেমন আমেরিকা আভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক, বহির্বিশ্বে তারা সাম্রাজ্যবাদী। আমেরিকার মতো বড় গণতান্ত্রিক দেশ নাই, কিন্তু আগ্রাসনের দিক থেকে সাম্রাজ্যবাদীর যে আমরা স্লোগান দিই আমেরিকার বিরুদ্ধে, তারা যখন ব্যবসা করে না, এককভাবে নিয়ন্ত্রণ করে। ভারত আমাদের বন্ধু, কিন্তু গণতান্ত্রিক না। ভারতের সঙ্গে আমাদের পার্থক্য নির্বাচন কমিশনে শুধু না, ওরা একটা ভালো নির্বাচন করতে পারে, এটা এই সর্বশেষ নির্বাচনে তারা প্রমাণ করছে। শামসুর দুধু ভাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বাংলাদেশের জন্য কি বার্তা, যেটি বলছিলেন যে সে দেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের গণতন্ত্র মেলানো ঠিক হবে না, কিন্তু আমরা তো দেখেছি যে যে নির্বাচনই হোক সেখানে ভারতের একটি সম্মতি ছিল বা তাদের সমর্থন ছিল। মিলানো ঠিক হবে না, এটা ঠিক না। আসলে এই যে তার যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। জনসংখ্যা, ছোট বড় এইসব বিষয়গুলো বন্ধুত্বের নিদর্শন না। যেমন আমি মনে করি যে একসময় তো ভারত অবিভক্ত ছিল, টোটাল একটা জায়গা তো ছিল। আমরা যেমন বেঙ্গলের লোক ছিলাম, তো বেঙ্গল তো এখন একটা না, দুইটা, একটা ওইদিকে একটা এইদিকে। আমাদেরটা স্বাধীন আর ওটা হচ্ছে একটা অঙ্গরাজ্য। তো কেন আমরা চলে আসলাম? 47-এর আগ পর্যন্ত আমাদের পূর্বপুরুষ যারা ছিল, যেমন পাঞ্জাব তো শাসন করতো মুসলমানরা, একটা বড় সেকশন ছিল, এমনকি বেঙ্গলও শাসন করতো কম বেশি মুসলমানরা, মানে সম্প্রদায়ের দিক থেকে দেখছি। তো এখন এইটা মনে হয়েছে যে অনেকে ব্যাখ্যা করে যদি একটা বেঙ্গল থাকতো তাহলে ওখানে মুসলমান আধিপত্য থেকেই যেত। এই যে বঙ্গভঙ্গ হয়েছিল সম্ভবত 1905-এ যে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গ রোধ করার জন্য কিন্তু আন্দোলন হয়েছিল। এখানে মুসলমানরা বঙ্গভঙ্গকে অ্যাকসেপ্ট করছিল, হিন্দু বাঙালিরা এটা অ্যাকসেপ্ট করেনি। মানে সেই সময়ের ইতিহাসের কথা বলছে। আবার এক জায়গা হয়েছিল। প্রশ্ন হচ্ছে ধর্ম, সংস্কৃতি, রাজনৈতিক, অর্থনৈতিক সব বিবেচনা নিয়েই তো জাতীয়তাবাদ রাজনীতি। ভারতের এই যে মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ তখন কি হিন্দু ভারতে, কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ হলেও মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য সম্প্রদায়ের লোক তো একসঙ্গেই তারা বসবাস করে, এখানেও করে না। কিন্তু একটা বিশেষ ধর্মের প্রতি যদি রাষ্ট্র, সরকার আক্রোশ দেখায়, তখন এটি তার প্রতিবেশী সহজভাবে না নিতে পারে। যেমন বাবরি মসজিদটা রেখেও রাম মন্দির করা যেত, ভেঙেই করতে হবে, এটা তো যথাযথ না। যেমন এখানে যদি এই যেমন আমাদের ইয়ের বলে সরহদ্দি উদ্যানে রমনা কালী মন্দির, পাকিস্তানের এটা ভেঙে ফেলছিল মানে মুক্তিযুদ্ধকালীন সময়। আবার কিন্তু সেই জায়গায় আগের থেকে বড় কালী মন্দির করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিখদের একটা প্রতিষ্ঠান আছে, এখনো পর্যন্ত কিন্তু আছে, এবং সেখানে তারা প্রার্থনাও করে। তো ধর্মকে দিয়ে তো মানুষের বিচার করাটা ঠিক না। সেই প্রভাবটা এবার এই নির্বাচনে পড়ছে। যেমন এই বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, মানে সরাসরি ঘোষণা করেই ভারত সরকার আওয়ামী লীগের পাশে দাঁড়াইছে, এবং এই স্বীকৃতিটা আওয়ামী লীগের মুখপত্র হিসাবে ওবেদুল কাদের সাহেব অ্যাকসেপ্ট করছে। তারা আমাদের পাশে দাঁড়াইছে, তারা বাংলাদেশের পাশে দাঁড়াইছে, গণতন্ত্রের পক্ষে দাঁড়াইছে, এই কথা আমি কোনো জায়গায় দেখি নাই। তারা আওয়ামী লীগের পাশে দাঁড়াইছে। আওয়ামী লীগের কেন দাঁড়াবে? তারা বাংলাদেশের পক্ষে দাঁড়াবে, গণতন্ত্রের পক্ষে দাঁড়াবে। কি ধরনের নির্বাচন হচ্ছে এটা যদি আমাদের ব্যাখ্যা করে মানে ভারতকে বোঝাতে হয়, কারণ ভারত তো গণতান্ত্রিক দেশ। এই যে ওখানকার যে প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন না, ইলেকশন হচ্ছে, অনেক জায়গায় বিতর্ক আছে, 2-4টা জায়গায় বিতর্ক আছে, কিন্তু নির্বাচন কমিশনের আমাদের মিস্টার আওয়াল যে 3 মিনিট 4 মিনিট পর অন্তর যে মানে ফাল পাড়ে, এই শব্দটাই ব্যবহার করলাম। ওখানে নির্বাচন কমিশনের তো একের সর্বশেষে এসে দেখলাম ওরা অভিযোগ গ্রহণ করছে, তদন্ত করছে এবং ঘটনা তারা ব্যাখ্যা করছে। আজ থেকে 70 বছর আগের থেকে এই প্র্যাকটিসটা তারা করছে। বিতর্ক আছে,
কিন্তু এখানে কি যে দলটা তত্ত্বাবধায়কের সঙ্গে জান কুরবান আন্দোলন, সেইটা আবার চেঞ্জ হয়ে যখন ক্ষমতায় চলে যাচ্ছে এটা বাতিল করে দিচ্ছে। জান কুরবান আবার বাতিলও জান কুরবান, আবার এখন অতীতটা স্বীকার করছে না, কান্দের উঠা বসা করতে যেতে আমি ওটা করছিলাম, এটা ভুল হয়েছে, আমি কান্দের উঠা বসা করলাম, দুধ দিয়ে আমি গোসল করে নিলাম, তা না, কিন্তু ব্যাখ্যা নেই। না, আহমেদ হোসেন যেটি বললেন যে ভারতের নির্বাচনে যেখানে মোদী সরকার পদত্যাগ করেনি, বিএনপিরও সেখান থেকে শিক্ষা নেওয়ার আছে। তত্ত্বাবধায়কের সম্বন্ধে আগে বলতে হবে, কেন আমি তত্ত্বাবধায়কে করলাম? বেগম জিয়া ক্ষমতায় থাকলে তার দিয়ে ভালো ইলেকশন হবে না, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তার দিয়ে ভালো ইলেকশন হবে। ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে হবে না তো। ওখানে সাংবিধানিকভাবে যে রীতি আছে সেটি কংগ্রেসও মানে, সেটি বিজেপিও মানে, কমিউনিস্ট পার্টিও মানে। এখানে বেগম জিয়ার থাকলে তখন জামাতকে, জাতীয় পার্টিকে, অন্যদের নিয়ে এসে ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকতো, সেটা থাকে নাই তো। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, ভারতকে যদি মানতে হয় সেটা ভারতের পরিস্থিতিগত মানতে হবে। ভারত গণতান্ত্রিক দেশ, যেমন আমেরিকা আভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক, বহির্বিশ্বে তারা সাম্রাজ্যবাদী। আমেরিকার মতো বড় গণতান্ত্রিক দেশ নাই, কিন্তু আগ্রাসনের দিক থেকে সাম্রাজ্যবাদীর যে আমরা স্লোগান দিই আমেরিকার বিরুদ্ধে, তারা যখন ব্যবসা করে না, এককভাবে নিয়ন্ত্রণ করে। ভারত আমাদের বন্ধু, কিন্তু গণতান্ত্রিক না, আভ্যন্তরীণ গণতন্ত্র তারা প্র্যাকটিস করে, বহির্বিশ্বে না। আমাদের এখানে যুদ্ধে তারা সহযোগিতা করছে, স্বাধীনতা, এই জন্য তারা কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতার যেন শেষ নাই, এই কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আমরা কোনটা করে আমরা শেষ করব। এইবার যদি নির্বাচনে সে তার অবস্থানে কেয়ারটেকার না, ভালো একটা নির্বাচনের পক্ষে দাঁড়াতো ভারত, সমস্ত বিশ্বের শক্তি, গণতান্ত্রিক শক্তি ছিল একটা জায়গায় দাঁড়িয়ে। কিন্তু একমাত্র ভারত সেটা ব্রেক করে নির্বাচনের 6 মাস আগে সে আওয়ামী লীগকে সাপোর্ট করে এরকম একটা কুলসিত নির্বাচন করছে, যেখানে কোনোভাবেই যেন আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি না পড়ে। সেই জন্য ভারতের সঙ্গে আমাদের পার্থক্য নির্বাচন কমিশনে শুধু না, ওরা একটা ভালো নির্বাচন করতে পারে, এটা এই সর্বশেষ নির্বাচনে তারা প্রমাণ করছে। আমাদের 52 বছর পেলেও একটা ভালো নির্বাচন করতে পারি কখনো কখনো দেখা দিয়েছে, কিন্তু গত 3টে টার্মে আমরা যা দেখেছি, এর থেকে লজ্জাজনক ঘটনা সারা বিশ্বে খুব কম জায়গায় আছে। সেই জন্য আমি যেটা বলবো, ভারতের কাছে আমাদের শিক্ষার ব্যাপার আছে, যদি ফলো করি। দাসত্ব করে কোনো মুক্তি কখনো আসে না, দাসত্বকে যে মুক্তি আসে না সেটা 71 আমাদেরকে দেখাইছে। শামসুজ্জামান দুদু ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা আলোচনা শেষ করবো শেষ দিকে, বা দেশের রাজনীতির দিকে একটু আমরা চোখ দিতে চাই। সেটা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই সরকারকে ক্ষমতা থেকে সরানো এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে। কেন এরকম মনে হলো, যে কি কি কারণে সরকার আর ক্ষমতায় থাকার আগে একটা কথা বলি, আওয়ামী লীগ বিরোধী দলে গণতন্ত্রে যখন তারা সরকারে যায় ভয়ঙ্কর একটা দানবে রূপান্তরিত হয়, কিন্তু চেয়ারে গণতন্ত্রে দেওয়ার চেষ্টা করে। যেমন 72-এর ক্ষমতায় আসার পরে সমাপ্তি হচ্ছে একদলীয় শাসন, রক্ষী বাহিনী, দুর্ভিক্ষ, ভয়াবহ একটা পরিস্থিতি। পার্লামেন্টে দাঁড়িয়ে সেই সময় সংসদীয় দলের নেতা বলেছেন, কোথায় আসে আশিকদার? তার 24 ঘন্টা আগে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। মানে এটা হলো বাস্তবতা। বর্তমানে যেরকম 111 সরকার সম্বন্ধে চট করে তারা অবস্থান পরিবর্তন করে ফেলে, এখনও যেটা আমাদের আহমেদ হোসেন সাহেব করলেন, এই 111 আনছে আওয়ামী লীগ। আসার পরে বিখ্যাত উক্তি হচ্ছে আজকের প্রধানমন্ত্রীর, এটা হলো তার আন্দোলনের ফসল। এটা মানে 111 আন্দোলনের ফসল, ওই সরকারটা আন্দোলনের ফসল। এখন চট করে আবার অন্যের ঘরে যদি 111 এনে ফেলে। 111 এই জন্যে ভয়ঙ্কর, যে লোকটি আনছিল জেনারেল মঈন, সে ভারতীয় রাষ্ট্রপতির কাছে তার চাকরির জন্য ধর্ণা দিয়েছিল, এবং সেই কথা সে প্রণববাবু তার বই লিখে গেছে, যে তিনি বলেছেন তার চাকরির মেয়াদ বাড়াবেন, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করবেন।
ফেরার সময় 5টা ঘোড়া দিয়েছিলেন মিস্টার মঈনকে। সেই ঘোড়া নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে করেছে। যাদেরকে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করছে তারা এখন তাকে আমেরিকায় থাকতে বাধ্য করছে, এই যে গণতন্ত্রের জন্য, মানে কেয়ারটেকার গণতন্ত্রের জন্য এখন দানবে রূপান্তরিত হয়েছে। দলীয় সরকার ছাড়া ভালো কিছু হয় না, সংবিধান রক্ষা করা যায় না। একটু আগে আমি যে ব্যাখ্যাটা দিলাম। এখন সামনে যে সময়গুলো আসছে, মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ বেকারত্ব, মানে সব কিছু বিবেচনায় এই সরকার আপনি যত দূর কন্টিনিউ করবেন, এই যেমন এখন বিরোধী দলটা তৈরি করছে মুখ্যত আওয়ামী লীগ, প্রকাশ্যে তারা জাতীয় পার্টির সঙ্গে জি.এম. কাদেরের সঙ্গে আলোচনা করে, এবং যেটা তাজ রহমানের ব্যাখ্যা আমাদের দেশেও আছে সংবিধানে, কত সদস্য থাকলে বিরোধী দল হবে আর না থাকলে বিরোধী গ্রুপ হবে। কিন্তু সরকার নির্ধারণ করে দেশের সংবিধানকে তারা থোড়াই কেয়ার করছে, বিরোধী দলের নেতা জি.এম. কাদের সাহেবই, এবং এটা নিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। সরকার গঠন করছে তারা, স্বতন্ত্র তারা, বিরোধী দলও তারা। এটা বাস্তবতা। মানে আমি বিএনপি করে এই জন্য বলছি না, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বটে। এটার থেকে যদি আপনি বেরিয়ে আসতে না পারেন, তাহলে জেলে বসে যেমন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তাহলে আপনাকেও জেলে বসে বই লিখতে পারবে, বাস্তবতা কিছু হবে না। যেমন বাংলাদেশে গণতন্ত্র আন্দোলনের জন্য ইলেকশন কোনো কাজে আসে নাই। 70 ইলেকশনের কথা বলছে, একটা যুদ্ধ করা লাগছে, তারপরে কিন্তু দেশটাকে আপনার বানাতে হয়েছে। ইলেকশন করে আপনি আসেন নাই, সেই জন্য আরেকটা ইলেকশন দিয়ে, জি, মানে বিএনপি ইলেকশন অংশগ্রহণ করলে একটা গণতন্ত্র এসে যাবে, এটা 18 সালে বিএনপি ইলেকশন করছে। সেবার সেই 18 সালে ইলেকশনে জাপানের রাষ্ট্রদূত বলেছে, মধ্যরাত্রে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন ব্যালট বাক্স যে ভর্তি করছে, তিনি জীবনেও কখনো কোনো দেশে এরকম পরিস্থিতি দেখেননি। অর্থাৎ ইলেকশনে অংশগ্রহণ করলে, যেমন জাতীয় পার্টি অংশগ্রহণ করে একটা চেষ্টা বলেন, উদ্যোগ বলেন, তারা ইয়ে করছে, আসলে ক্ষমতার পাশে থাকা। কিন্তু এর বেশি কোনো ভালো কিছু হয়েছে এটা আমার কাছে মনে হয় না। শামসুজ্জামান দুদু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।